গল্পের শুরুটা হয় একটা বক্সিং রিং থেকে। সেখানে আমরা উইলি নামের এক বক্সারকে দেখতে পাই। সে তো প্রথমে সুবিধাই করে উঠতে পারছিল না, আর ম্যাচটা যখন প্রায় হেরেই যাবে ঠিক ওই সময় এন্ট্রি হয় তার ম্যানেজারের। আর এই লোকটার নাম ফ্রাঙ্কি। ফ্রাঙ্কি দীর্ঘ ৮ বছর ধরে উইলিকে ফাইট শিখিয়ে আসছে। তো এরপর ফ্রাঙ্কি গিয়ে উইলিকে কিছু পরামর্শ দেয়, আর উইলিও সেটা শুনে দিব্যি তার অপোনেন্টকে অনেক ইজিলি হারিয়ে দেয়। এই দৃশ্য দেখে গ্যালারিতে থাকা সমস্ত দর্শক থেকে সবাই বুঝতে পারে যে ফ্রাঙ্কি আসলে যে সে লোক নয়। এরপর ম্যাচ শেষ হয়ে যাবার পরে ফ্রাঙ্কির সঙ্গে দেখা করতে আসে ম্যাগি নামের এই মেয়েটা। ম্যাগি এসে বলে যে আমি আপনার কাছে বক্সিং শিখতে চাই, কিন্তু ফ্রাঙ্কি তাকে সরাসরি না করে দেয় আর বলে যে আমি কোনো মেয়েদের প্রশিক্ষণ দিই না। ফ্রাঙ্কির আসলে নিজের একটা বক্সিং জিম আছে, আর এটা দেখাশোনা করে তার পুরনো বন্ধু এডি। এডি নিজেও একসময় অনেক দুর্ধর্ষ বক্সার ছিল, কিন্তু একটা ম্যাচ চলাকালীন সময় সে তার চোখে অনেক আঘাত পায়, আর তারপর থেকে ওই চোখে সে আর দেখতে পারে না, আর তার বক্সিং ক্যারিয়ারও সেখানেই শেষ হয়ে যায়। ফ্রাঙ্কির জিমটা বর্তমানে অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কেউই তেমন একটা ভর্তি হতে আসে না, তাই ফ্রাঙ্কি আর এডিকে জিমটা চালিয়ে নেওয়ার জন্য অনেক বেগ পেতে হচ্ছে। আর এদিকে আমাদের ম্যাগি তো নাছোড়বান্দা। ফ্রাঙ্কি না করে দেওয়া সত্ত্বেও সে অনেক কষ্টে নিজের জমানো টাকা নিয়ে একেবারে 6 মাসের অগ্রিম ফিটা জমা দিয়ে দেয়, আর জিমেও ভর্তি হয়ে যায়, কারণ ম্যাগি এসে ভর্তি হয়েছিল এডির কাছে। ফ্রাঙ্কি জানতোই না যে ম্যাগি ভর্তি হয়েছে। এদিকে ম্যাগির জীবনও কিন্তু মোটেও সহজ নয়। সে প্রচন্ড দরিদ্র আর একা। নিজের জীবন চালানোর জন্য একটা রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসেবেই কাজ করে, আর খদ্দেররা যে খাবার ফেলে দিয়ে যায় সে ওটা পরেই কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে নিজের ক্ষুধা মেটায়। মানে খাবারের জন্য সে আর এক্সট্রা কোনো টাকা খরচ করে না, আর এইভাবে প্রতিটি পয়সা সে বাঁচিয়ে তার বক্সিং এর স্বপ্ন পূরণ করতে চায়। ফ্রাঙ্কি যখন জানতে পারে যে ম্যাগি এখানে ভর্তি হয়েছে, সে প্রথমে তার সমস্ত টাকা ফেরত দিতে চায়, কিন্তু এডি তাকে বলে যে আমাদের জিমের অবস্থা এমনিতেই ভালো না, আর এই মেয়েটা একসঙ্গে 6 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছে। একবার ভেবে দেখো, এমন সময় কি তার টাকাগুলো আমাদের ফেরত দেওয়া ঠিক হবে? এডির বলে কথাগুলো চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সে ম্যাগিকে আর জিম থেকে বের করতে পারে না। তবে সে এডিকে কড়া নির্দেশ দিয়ে যায় যে ম্যাগিকে যেন কেউ কোনো সাহায্য না করে। সবাই চলে যাবার পর ম্যাগি গভীর রাত পর্যন্ত একা একাই তার অনুশীলন চালিয়ে যায়। তার এই অদম্য জেদ দেখে এডিরও প্রচন্ড মায়া হয়। সে ম্যাগির কাছে গিয়ে বলে যে এইভাবে বক্সিং করলে কিন্তু হবে না। তারপর সে ম্যাগিকে কিছু কৌশলও শিখিয়ে দেয়, আর বলে যে তোমার একটা স্পিড ব্যাগের দরকার। কিন্তু ম্যাগি তাকে বলে আমার পক্ষে এখন স্পিড ব্যাগ কেনার মতো কোনো টাকা পয়সাই নেই। তাই এডি ম্যাগিকে ফ্রাঙ্কের একটা পুরনো স্পিড ব্যাগ দিয়ে বলে যে কাল থেকে তুমি এটা দিয়ে প্র্যাকটিস করবে। কিন্তু পরের দিন সকালবেলায় যখন ফ্রাঙ্কি দেখতে পায় যে এডি তার ব্যাগ নিয়ে প্র্যাকটিস করছে, তখন তো তিনি প্রচন্ড বিরক্ত হয়ে যায়, আর ম্যাগিকে মনে করিয়ে দেয় যে তোমার তো 32 বছর বয়স শুরু হয়ে গিয়েছে, এখন বক্সিং শুরু করা অসম্ভব, আর বক্সার হতে হলে মিনিমাম 4 বছর টানা ট্রেনিং নিতে হবে। এটা শুনে ম্যাগি বলে যে আমি এর আগে 3 বছর অনুশীলন করেছি, এখন আর 1 বছর করলে তো তাহলে আমার 4 বছর হয়ে যাবে। কিন্তু এডি তখন আরো রেগে গিয়ে বলে যে ওইসব তুমি ভুল শিখেছো, এগুলো তোমার বক্সিং এ কোনো কাজে আসবে না, আর তোমার কাছে যে স্পিড ব্যাগটা আছে ওটাও আমার, ওটা ফেরত দিয়ে যাবে। এই কথা শুনে তো ম্যাগি কান্নাই করে দেয়, আর ম্যাগির চোখে তখন এরকম পানি দেখে ফ্রাঙ্কির আবার একটু মায়া হয়। তাই সে ম্যাগিকে বলে যে ঠিক আছে, তুমি আমার এই স্পিড ব্যাগটা ব্যবহার করতে পারো, কিন্তু কোনো ক্ষতি যেন না হয়। তো ম্যাগি টের পর তার নিজের জান লড়িয়ে দিয়ে প্র্যাকটিস করতে থাকে। তবে এরই মাঝে আবার ফ্রাঙ্কির জিমে একটা দুঃসংবাদ আসে। তার সেরা বক্সার উইলি তাকে ছেড়ে অন্য ম্যানেজারের কাছেই চলে যায়। এতে তো ফ্রাঙ্কি নিজে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। ফ্রাঙ্কি আসলে কখনো ভাবতেই পারেনি যে উইল তাকে এইভাবে ধোকা দিয়ে চলে যাবে। এর পরের দিন ছিল ম্যাগির 32 বছরের জন্মদিন। সে ফ্রাঙ্কিকে তার জীবনের সব কষ্টের কথাই খুলে বলে। তার পরিবার ঠিক কতটা স্বার্থপর, তাকে একা একাই ছেড়ে দিয়েছে, আর ছোটবেলা থেকে সে কতটা প্রতিকূলতার মাঝে বড় হয়েছে, এই সব কিছুই সে ফ্রাঙ্কিকে বলে। ম্যাগির এরকম কষ্টের জীবনের কথা শুনে ফ্রাঙ্কির মনটাও তখন একটু গলে যায়, আর ফ্রাঙ্কি শেষ পর্যন্ত তাকে শেখাতে রাজি হয়ে যায়। তবে শর্ত দেয় যে আমি শুধুমাত্র তোমাকে ট্রেনিংই দিতে পারবো, কিন্তু আমি কখনোই তোমার ম্যানেজার হতে পারবো না, এরপর তোমাকে অন্য কোনো ম্যানেজার খুঁজে নিতে হবে। ম্যাগি তো এতটুকুতে অনেক খুশি হয়ে যায় যে অন্তত ফ্রাঙ্কি তাকে শেখাতে রাজি হয়েছে। আর এরপরে শুরু হয়ে যায় ম্যাগির হাড় ভাঙা খাটুনি। ফ্রাঙ্কি যা শিখিয়ে দেয় ম্যাগি দিন রাত ধরে সেটাই প্র্যাকটিস করতে থাকে। এমনকি রেস্টুরেন্টে খাবার সার্ভ করার সময়ও সে মনে মনে বক্সিং মুভগুলো ঝালাই করতে থাকে। ম্যাগির এরকম স্পৃহা দেখে তো ফ্রাঙ্কিও তাকে খুব মন দিয়ে শেখাতে শুরু করে। ধীরে ধীরে সেই দিনটি চলে আসে। ম্যাগি এখন লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ফ্রাঙ্কির পর ম্যাগির সামনে একটা লোককে এনে বলে যে এখন থেকে এই লোকটাই তোমার ম্যানেজার, আর ওই তোমার সমস্ত ফাইটের আয়োজন করবে। আমার আজ থেকে ছুটি, আমাকে দিয়ে তোমার আর কোনো কাজ নেই। এই কথা শুনে ম্যাগি প্রচন্ড কষ্ট পায়, কারণ এখানে তো ফ্রাঙ্কি তার একমাত্র অভিভাবক, আর সে ফ্রাঙ্কিকে গুরু হিসেবেই মেনে নিয়েছে। কিন্তু ফ্রাঙ্কির জেদের সামনে তো তার কিচ্ছু করার থাকে না। আর এইভাবেই শুরু হয়ে যায় ম্যাগির পেশাদার বক্সিং জীবনের এক নতুন অধ্যায়।
কিছুদিন পরে ছিল ম্যাগির প্রথম ম্যাচ, কিন্তু প্রথম ম্যাচে তার ম্যানেজার তাকে সঠিকভাবে গাইড করতে পুরোপুরি ব্যর্থ হয়। সে ম্যাগিকে ভালো কোনো পরামর্শ দিতে পারছিল না, ফলে ম্যাগিও একদম পরাজয়ের মুখে এসে পড়ে। গ্যালারিতে বসে থাকা ফ্রাঙ্কি আর এডির পক্ষে তো এই দৃশ্য সহ্য করা একেবারে অসম্ভব হয়ে পড়ে। ফ্রাঙ্কি তখন ম্যাগির কাছে ছুটে যায় আর তাকে পরামর্শ দিতে শুরু করে, কিন্তু রেফারি এসে তাকে বাধা দেয়, কারণ ফ্রাঙ্কির অফিসিয়াল ম্যানেজার তো সে ছিল না, তাই কোনোভাবেই সে রিংয়ের কাছে আসতে পারবে না। তখন ফ্রাঙ্কি সবার সামনে ঘোষণা করে দেয় যে আমি হলাম ম্যাগির ম্যানেজার, আমার একটা কাজের জন্য আমি ওই লোকটাকে কিছুক্ষণের জন্য পাঠিয়েছিলাম। ফ্রাঙ্কির কাছ থেকে সমর্থন পেয়ে তো ম্যাগি পুরো নতুন উদ্যমে ফিরে আসে আর তার শেখানো কৌশল দিয়ে চমৎকারভাবে ম্যাচটা জিতে যায়। আর এরপরে ম্যাগির জয়রত আর কেউ থামাতে পারেনি। একের পর এক ম্যাচে সে তার প্রতিদ্বন্দ্বীকে প্রথম রাউন্ডে নকআউট করে দিতে থাকে। ম্যাগির এই বিধ্বংসী ফর্ম দেখে তো অন্য ম্যানেজার তাদের বক্সারদের ম্যাগির বিরুদ্ধে নামাতেই ভয় পাচ্ছিলেন। পরিস্থিতি আস্তে আস্তে এমন হয়ে দাঁড়ায় যে ভালো বক্সারদের সঙ্গে লড়াই করানোর জন্য ফ্রাঙ্কিকে অনেক সময় উল্টো টাকা দিতে হতো। আর ঠিক এইরকমই একটা কঠিন ম্যাচে হঠাৎ করে ম্যাগির নাক ভেঙে যায় আর প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। ফ্রাঙ্কি তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে তার রক্ত পড়া বন্ধ করে দেয়, আর ম্যাগিও তখন ওই ভাঙা নাক নিয়ে লড়াইয়ে জয়ী হয়ে আসে। ম্যাচ শেষে এরপর যখন ম্যাগিকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই দেখা যায় ফ্রাঙ্কির মমতা। সে পরম যত্ন নিয়ে ম্যাগির সেবা করতে থাকে। ফ্রাঙ্কির আসলে নিজেরও ম্যাগির বয়সে একটা মেয়ে আছে, যার সঙ্গে দীর্ঘকাল ধরে তার কোনো যোগাযোগ নেই। ফ্রাঙ্কি নিয়মিত তার মেয়েকে চিঠি লিখত, কিন্তু সব চিঠি আবারও ব্যাক আসতো, মানে চিঠিগুলো কেউ নিতই না। তাই নিজের মেয়ের প্রতি জমানো সব ভালোবাসা এখন সে ম্যাগির মধ্যেই খুঁজে পায়। এডিও তখন এই বিষয়টি লক্ষ্য করে আর বুঝতে পারে যে ফ্রাঙ্কি ম্যাগির সাথে ইমোশনালি অনেকটা জড়িয়ে গিয়েছে। এদিকে ম্যাগির খ্যাতি ততদিনে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বড় বড় সব অফার আসতে শুরু করে। ফ্রাঙ্কি ম্যাগির ভবিষ্যতের কথা ভেবে তাকে একজন বড় ম্যানেজারের অধীনে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ম্যাগি তো সাফ জানিয়ে দেয় যে ফ্রাঙ্কি ছাড়া আমার ম্যানেজার আর কেউ হবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন ফ্রাঙ্কির কাছেই থাকবো। ম্যাগির এই অনুগত ফ্রাঙ্কির আসলে মন ভরিয়ে দেয়। এরপর ফ্রাঙ্কি ম্যাগির জন্য ইংল্যান্ডে একটা বড় ম্যাচ আয়োজন করে। সেই ম্যাচে ম্যাগির বক্সিং গাউনের পেছনে আইরিশ ভাষায় লেখা ছিল মো কুশালা, কিন্তু ম্যাগি তো আর এটার মানেই বোঝে না। তখন ফ্রাঙ্কি কথা দেয় যে সব ম্যাচ জিতলে আমি একদিন তোমাকে এর অর্থটা জানাবো। এরপর থেকে ইউরোপের বিভিন্ন দেশেই ম্যাগি একের পর এক জয় ছিনিয়ে এনে অনেক টাকার মালিক হয়ে যায়। সে তার নিজের মা আর পরিবারের জন্য সুন্দর একটা বাড়িও কিনে ফেলে, কিন্তু তার মা অত্যন্ত স্বার্থপর একজন মানুষ ছিল, তাই বাড়িটি পেয়ে খুশি হওয়ার বদলে সে ম্যাগির ওপরে আরও রেগে যায় আর বলে যে এত বড় বাড়ি থাকলে সরকার থেকে তাদের দরিদ্র ভাতা দেওয়া বন্ধ হয়ে যাবে। এর উপর আবার তারা ম্যাগির বক্সিং পেশা নিয়ে অনেক উপহাসও করতে থাকে। ম্যাগিকে আসলে তারা শুধুমাত্র টাকা দেওয়া যন্ত্র হিসেবেই মনে করে। পরিবারের কাছ থেকে এমন নিষ্ঠুর ব্যবহার পেয়ে তো ম্যাগিও মানসিকভাবে অনেক বিধ্বস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে আসলে ফ্রাঙ্কি ছাড়া নিঃস্বার্থভাবে কেউই তাকে ভালোবাসে না। এরপর বাড়ি ফেরার পথে অনেক ইমোশনাল হয়ে ম্যাগি ফ্রাঙ্কিকে তার ছোটবেলার একটা প্রিয় পোষা কুকুরের গল্প শোনায়। কুকুরটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা তাকে মারতে চাননি, কিন্তু কুকুরটির কষ্ট সহ্য করতে না পেরে ম্যাগি একদিন তাকে গভীর জঙ্গলে নিয়ে যায় আর চির নিদ্রায় গিয়ে শায়িত করে দিয়েছিল। ম্যাগির এই গল্পটা ফ্রাঙ্কির মনেও একটা অজানা আশঙ্কার জন্ম দেয়, তবে ফ্রাঙ্কি তাকে আশ্বস্ত করে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এতদিনে ম্যাগি পুরো বিশ্ব বক্সিং এ শিখরে উঠে গিয়েছে। ম্যাগির এই অভাবনীয় সাফল্যের পর তার কাছে অনেক বড় বড় সব বক্সিং টুর্নামেন্টের অফার আসতে শুরু করে। এরই মধ্যে আসে একটা টাইটেলস চ্যাম্পিয়নশিপের প্রস্তাব, যার প্রাইজ মানি ছিল $1 মিলিয়ন। এই ম্যাচটা জিততে পারলে ম্যাগি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে পারবে। ফ্রাঙ্কি আর ম্যাগি দুইজনেই এই বড় সুযোগটি লুফে নিতে রাজি হয়ে যায়। লাস ভেগাস শহরে এই ম্যাচটি হওয়ার কথা ছিল। যাওয়ার সময় ফ্রাঙ্কি প্লেনের টিকিট বুক করতে চাইলে ম্যাগি একটা অদ্ভুত আবদার করে বসে। সে বলে যে যাওয়ার সময় প্লেনে গেলেও ফেরার সময় আমরা গাড়িতে ফিরবো। ফ্রাঙ্কি তখন হেসে দিয়ে বলে যে এ আবার তোমার কেমন অদ্ভুত ইচ্ছা। লাস ভেগাসে ম্যাগির প্রতিপক্ষ ছিল বিলি দ্য ব্লু বিয়ার্ড। এই বিলি ছিল অত্যন্ত হিংস্র প্রকৃতির এক নামকরা বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচ শুরু হতেই দেখা যায় ম্যাগি তো পুরো দুর্দান্ত পারফর্ম করতে থাকে, আর শুরুতেই তো কয়েক পয়েন্টের ব্যবধানে সে বিলির চেয়ে অনেকটা এগিয়ে যায়। এতে বিলিও প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, তাই প্রথম রাউন্ডে ঘন্টা বাজার পরেও সে নিয়ম ভেঙে ম্যাগির মুখে কোণো দিয়ে সজোরে আঘাত করে আর তাকে মাটিতে ফেলে দেয়। রেফারি তখন বিলিকে শেষবারের মতো সতর্ক করে দেয়, যদি সে এরকম কিছু করে তাহলে এই ম্যাচ থেকে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে তো ম্যাগিকে আর কেউ থামাতে পারে না, সে বিলিকে পুরো কোণঠাসা করে ফেলে। বিলিও তখন খুব ভালো করে বুঝতে পারছিল যে সোজা পথে ম্যাগিকে হারিয়ে তা জেতা কোনোভাবেই সম্ভব নয়। তাই তৃতীয় রাউন্ডের ঘন্টা বাজার ঠিক পরেই রেফারির চোখের আড়ালে বিলি পেছন থেকে ছুটে এসে অত্যন্ত জোরে ম্যাগির ঘাড়ে একটা পাঞ্চ মারে। ঠিক সেই মুহূর্তে ফ্রাঙ্কির সহকারী ম্যাগির বসার জন্য রিংয়ের ওপর একটা টুল রেখে দিয়েছিল। ম্যাগি তো সরাসরি সেই টুলের ওপর গিয়ে মুখ থুবড়ে পড়ে, যার কারণে তার ঘাড় আর গলায় প্রচন্ড চোট লাগে, আর যন্ত্রণায় তো ম্যাগি তখনই জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলে যে ম্যাগির
মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতেই পারবে না, এমনকি উঠে বসতে পর্যন্ত পারবে না। তার অবস্থা আসলে এতটাই শোচনীয় ছিল যে সে নিচ থেকে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। তার গলায় ছিদ্র করে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। একটু আগেই যে মেয়েটি বিশ্বজয়ের স্বপ্ন দেখছিল, একটা সামান্য দুর্ঘটনায় আজকে তাকে পুরো শয্যাশায়ী করে দিয়েছে। ম্যাগি এখন পুরোপুরি পঙ্গু হয়ে গিয়েছে। ঘাড়ের নিচের অংশ এখন অচল। সে শুধুমাত্র একটু কথা বলতে পারে আর চোখ নাড়াতে পারে। এই ঘটনায় তো ফ্রাঙ্কি আর এডি মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। তবে ফ্রাঙ্কি তো এত সহজে হালছাড়া পাত্র নয়। সে আমেরিকার সব বড় বড় হাসপাতালে যোগাযোগ করে, কিন্তু সব জায়গা থেকে জানানো হয় যে ম্যাগির এই অবস্থা থেকে ফেরা অসম্ভব। ফ্রাঙ্কি তো প্রতি মুহূর্তেই ম্যাগির পাশে থাকতো আর তাকে আগলে আগলেই রাখতো। টানা 2 মাস এইভাবে বিছানায় পড়ে থাকার ফলে তো ম্যাগির পুরো শরীরে ঘা হতেই শুরু করে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ম্যাগিকে অ্যাম্বুলেন্সে করে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথে ম্যাগি ফ্রাঙ্কিকে মনে করিয়ে দেয় যে, আমি বলেছিলাম না আমি গাড়িতে করেই ফিরবো। ঠিক তেমনটাই হলো। আমাদের আর ম্যাচও যেতে হলো না আর প্লেনে করে ফেরা হলো না। এইদিকে রিহ্যাব সেন্টারে ম্যাগির সেবা করার জন্য অনেকে থাকলেও ফ্রাঙ্কি তাকে ছেড়ে কোথাও যেত না। সব সময় সে ম্যাগির সঙ্গেই থাকতো। ম্যাগির মতো এত সাহসী আর প্রাণবন্ত একটা মেয়েকে এভাবে অসহায় হয়ে পড়ে থাকে দেখে তো ফ্রাঙ্কি নিজেকে অপরাধী ভাবতেই শুরু করে। তার বারবার মনে হচ্ছিল সে যদি ওই দিনের বক্সারের সঙ্গে ম্যাগির ম্যাচটা আয়োজন না করতো, তাহলে হয়তোবা ম্যাগি আজকে সুস্থ থাকতো, তার সামনেই হেঁটে বেড়াতো। এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তার জন্যই। সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। এরই মধ্যে একদিন ম্যাগির মা ফোন করে জানায় যে তারা ম্যাগিকে দেখতে আসছে। এই খবর শুনেই তো ম্যাগি পুরো আনন্দে আত্মহারা হয়ে যায়। নিজের মা আর বোনকে দেখার অপেক্ষায় টানা 2 সপ্তাহ সে জানালার কাছে চেয়ারে বসে পাথরের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু তারা আসতে আসতে অনেকটা দেরি করে ফেলে। ম্যাগির এই অবস্থা দেখে ফ্রাঙ্কি যখন খোঁজ নেয়, তখন জানতে পারে যে তার পরিবার আসলে গত 6 দিন ধরে কাছের একটা হোটেলেই ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা ম্যাগিকে দেখতে আসেনি। পরিবারের এই চরম উদাসীনতা আর স্বার্থপরতা ম্যাগিকে যেন আরো ভেঙে দিচ্ছিল। সে কোনোভাবেই আর নিজের মনকে সান্ত্বনা দিতে পারছিল না। তারও মনে হচ্ছিল যে তার জীবনটা বোধহয় এখানেই শেষ। আর এদিকে ম্যাগির এই অবস্থা দেখে তো ফ্রাঙ্কি তাদের হোটেলে খবর পাঠায় আর শেষ পর্যন্ত তারা হাসপাতালে দেখতে আসে। কিন্তু এখানে এসে তারা এমন একটা ব্যবহার করে যাতে ম্যাগি আর ফ্রাঙ্কি দুইজনেই পুরো শকড হয়ে যায়। তারা ম্যাগির শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার বদলে একটা আইনি কাগজ বের করে দেয়। ম্যাগির মা তাকে বলেছে, তুমি যে বাড়িটা দিয়েছিলে ওটা আমি বিক্রি করে দিতে চাই, তুমি এই কাগজে প্লিজ একটু সই করে দাও। ম্যাগির তো সারা শরীরই তখন অচল হয়ে পড়েছিল, তার পক্ষে কোনোভাবে সই করাও সম্ভব ছিল না। এটা দেখে ম্যাগির বোন তখন কষ্টে পাওয়ার বদলে উল্টো উপহাস করে বলে যে, হাত নাড়াতে পারছ না তো কি হয়েছে, মুখ দিয়ে কলম কামড়ে ধরে সই করার চেষ্টা করো। আর ম্যাগির মাও তখন জোর করে তার মুখে কলম গুজে দেওয়ার চেষ্টা করে। নিজের পরিবারের এই অমানসিক আর স্বার্থপরতা দেখে তো ম্যাগির পুরো ধৈর্যের বাঁধই ভেঙে যায়। তাই প্রচন্ড ক্ষোভে আর জিতে ম্যাগি তখন তাদের সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। পরিবারের এমন আচরণে ম্যাগি আসলে মানসিকভাবে এখন পুরোপুরি ভেঙে পড়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকার কারণে তার শরীরেও পচন ধরতে শুরু করে। তার একটা পায়ে বিশাল ঘা হওয়ার কারণে তো ডাক্তাররা বাধ্য হয়ে তার সেই পাটাকে কেটে বাদ দিয়ে দেয়। এই পর্যায়ে ম্যাগির বেঁচে থাকার আর কোনো আকাঙ্ক্ষাই অবশিষ্ট ছিল না। সে ফ্রাঙ্কিকে বলে যে, ওরা আমার একটা পা কেটে নিয়েছে। ফ্রাঙ্কি তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাগি এবার তার জীবনের সব থেকে কঠিন অনুরোধটি করে বসে। ম্যাগি তখন ফ্রাঙ্কিকে প্রশ্ন করে যে, বস, সেই দিন আমার গাউনে যে আইরিশ ভাষায় মৌকুশলা লেখা ছিল, ওই কথাটার অর্থ কি, আপনি কি আমাকে বলবেন? ফ্রাঙ্কি তখন মজা করে বলে যে, তুমি তো শেষ ম্যাচটি এখনো জিততে পারোনি, তাই আমি এর মানে তোমাকে এখন বলবো না। ম্যাগি তখন হাসি মুখে বলে যে, আপনি একদম আমার বাবার মতোই কথা বলেছেন। আর এরপর ম্যাগি তাকে ছোটবেলায় সে অসুস্থ কুকুরের কথা মনে করিয়ে দিয়ে বলে যে, বস, বাবা যেমন সেই কুকুরটিকে মুক্তি দিয়েছিল, আপনিও আমাকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দেন। আমি আর এক মুহূর্ত এইভাবে বেঁচে থাকতে পারছি না। ম্যাগি আসলে এখানে ফ্রাঙ্কির কাছে স্বইচ্ছায় মৃত্যুর আকুতি জানাচ্ছিল। ম্যাগি ফ্রাঙ্কিকে বলে যে, আমি আমার জীবনের সব স্বপ্নই পূরণ করেছি, হাজার হাজার মানুষের মুখে আমার নাম শুনেছি, এটাই আমার জীবনের চরম তৃপ্তি। আমি চেয়েছিলাম বক্সার হতে, আমি বক্সার হয়েছি। এখন এই পঙ্গু অবস্থায় বেঁচে থাকা আমার কাছে নরক যন্ত্রণার মতো লাগছে। আমি আর কারো উপরে বোঝা হয়ে থাকতে চাই না। ফ্রাঙ্কি তো ম্যাগির মুখে এরকম কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকেই বেরিয়ে যায়। কিন্তু ওই রাতে হাসপাতাল থেকে ফোন আসে। ফ্রাঙ্কি গিয়ে দেখতে পায় যে ম্যাগি নিজের জিভ কামড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ম্যাগির ছটফটানি দেখে তো ফ্রাঙ্কিও মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়ে পড়ে। সে এডিকে বলে যে, আমার মনে হচ্ছে আমি নিজের হাতে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। তখন এডি তাকে বুঝিয়ে বলে যে, ম্যাগি তো তার সারা জীবন ভরেই কষ্ট করেছে, আর মাত্র 1.5 বছরে তোমার কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও ছুঁতে পেরেছে। সে তার সেরা সময়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনার শিকার হয়েছে, তাই তার মনে আর কোনো আফসোস নেই। আর অবশেষে ওই রাতেই ফ্রাঙ্কি ম্যাগির কাছে ফিরে আসে। সে তার অশ্রুসিক্ত চোখে ম্যাগিকে বলে যে, আমি তোমার অক্সিজেনের পাইপটা খুলে দেব, তুমি ধীরে ধীরে অচেতন হয়ে পড়বে। তারপর আমি তোমাকে একটা ইনজেকশন দেব, যা তোমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেবে। আর এরপর বিদায়বেলা ফ্রাঙ্কি ম্যাগের কানে কানে গিয়ে বলে যে, আর
আজকে তোমাকে আমি সেই কথাটার অর্থ বলবো, অর্থাৎ মৌকোশলা মানে হলো আমার মেয়ে, তুমি আমার নিজের রক্ত। এই কথা শুনেই তো ম্যাগির চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে আসে। ফ্র্যাঙ্কি ম্যাগির কপালে একটা শেষ চুমো খেয়ে অক্সিজেনের পাইপটা খুলে দেয় আর ইঞ্জেকশনটাও পুশ করে। আর কিছুক্ষণের মধ্যেই তো ম্যাগি এর যন্ত্রণাময় পৃথিবী থেকে মুক্তি পেয়ে যায়। ফ্র্যাঙ্কিও তখন নিঃশব্দে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এদিকে জিমের মধ্যে এডি তখন ফ্র্যাঙ্কির ফেরার অপেক্ষায় থাকে, কিন্তু ফ্র্যাঙ্কি আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। কেউ আসলে জানেই না যে ফ্র্যাঙ্কি কোথায় গেছে বা কেমন আছে, বা আদৌ সে বেঁচে আছে কিনা। হয়তোবা নিজে হাতে ম্যাগির অক্সিজেন মাস্ক খুলে ফেলার অপরাধে সে নিজেও কোথাও গায়েব হয়ে গিয়েছে, বা এই পৃথিবী ছেড়েই চলে গিয়েছে। আর ঠিক এরকমই একটা মুহূর্তে শেষ হয়ে যায় আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটি। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে সবার জীবন কিন্তু হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয় না। কিছু কিছু মানুষের জীবন এরকম চরম বিরহ দিয়ে শেষ হয়। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।